আহ, অর্কর বক্তৃতা শুনে খুব ভালো লাগলো। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এত গভীরে গিয়ে আহ, আলোচনা করা এবং বোঝানো খুব সহজ সরল ভাষায় খুব কঠিন জিনিস। ইদানিং অনেকবার বাংলাদেশে গেছে। শোনা যাচ্ছে কি এখন? তো আজকে ঢাকায় কি হচ্ছে সেইখান থেকে আমি শুরু করছি। আজকে ঢাকায় খুব বড় মিছিল বেরিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি অর্গানাইজেশন। গত কয়েকদিন ধরেই বাংলাদেশে ঢাকায় গাজা স্ট্রিপে ইসরায়েলের যে বোমাবাজি হচ্ছে তাই নিয়ে বাংলাদেশে প্রতিবাদ চলছে, এবং আজকে জামাতে ইসলামী সহ আরও অনেক পার্টি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের থেকে তারা এই আন্দোলন, এই প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিরাট জমায়েত হয়েছে, একটু আগে যে খবর দেখলাম, যা ছবি দেখলাম। কিন্তু আমি এই প্রেজেন্টেশনটা শুরু করছি বাংলাদেশ থেকে নয়, বাংলাদেশে যাদেরকে নিয়ে প্রতিবাদ আন্দোলন আজকে চলছে সেই প্যালেস্টাইন। আমি একটু ম্যাপটা পয়েন্ট আউট করে দিচ্ছি। এখানে বাংলাদেশে আন্দোলন হচ্ছে, আর এই হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন, এইটা হচ্ছে গাজা স্ট্রিপ, এইটা হলো সাইপ্রাস। এই দ্বীপটা থেকে আমি গল্পটা শুরু করছি। সাইপ্রাস মেডিটেরিয়ানিয়ান সির মধ্যে, এবং সাইপ্রাস ও একটা বিভক্ত দেশ। তার একটা দক্ষিণ দিকটা হচ্ছে গ্রিক সাইপ্রাস, আর উত্তরের দিকটা হচ্ছে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস। খুব ছোট্ট দেশ, ইউনাইটেড নেশনসের সদস্য নয় কোনো দেশই, না ইউএন সেই টিআরএনসি টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসকে মেনে নিয়েছে। একটি মাত্র দেশ ওটাকে মান্যতা দিয়েছে, সেটা হচ্ছে টার্কি। সাইপ্রাসে যেতে গেলে লারনাকা এয়ারপোর্টে ল্যান্ড করতে হয়, এবং ওপরে উত্তরের দিকে যেতে গেলে নিকোসিয়া বলে একটা জায়গা আছে, সেখানটায় যেতে হয়। লারনাকা থেকে নিকোসিয়া যেতে গিয়ে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে সব থেকে ছোট দেশের সব থেকে বড় ফ্ল্যাগ, সাদা একটা ফ্ল্যাগ, প্রায় 3টে ফুটবল মাঠের মতন বড়, তাতে লালে চাঁদ আর তারা, সেটা হচ্ছে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের ফ্ল্যাগ। এই টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের একটা কোনায় একটা শহর আছে, সেই শহরটার নাম হচ্ছে ফামাগুস্তা। সেই ফামাগুস্তায় একটা কেল্লা আছে, সেই কেল্লায় প্রায় 500 বছর আগে ওখানটায় একটা জেনারেলকে পাঠানো হয়েছিল ভেনিস থেকে, যে অটোমানরা আক্রমণ করতে চলেছে, তোমাকে রক্ষা করতে হবে। সেই সেনাধ্যক্ষ ওখানটায় গেছিল তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে, আর তার এক আর্মি অফিসারকে দিয়ে। সে অটোমানদের আক্রমণ হয়নি, কিন্তু নিজেদের মধ্যে গন্ডগোল হয়। তার অ্যাসিস্ট্যান্ট তার মনে বিষ দিয়ে দেয় যে তার স্ত্রীর সঙ্গে অফিসারের ফষ্টি নষ্টি চলছে। আপনারা বুঝতেই পারছেন যে এটা শেক্সপিয়ারের গল্প ওথেলো, এই ফামাগুস্তায় হয়েছিল। ওই যে কেল্লাটা, ওই কেল্লাটার নাম হচ্ছে ওথেলোস ক্যাসল। ওথেলোস ক্যাসলের নিচে আজকে একটা মসজিদ আছে। কিছু বছর আগে আমি ওখানটায় গেছিলাম। এক দুপুরে হঠাৎ বাংলা কথা শুনতে পাই, আসলে বাঙাল কথা। মসজিদে নামাজ পড়তে এসছে কিছু বাংলাদেশি। তারা সাইপ্রাসে কাজ করে, কেউ লরির ড্রাইভার, কেউ পোর্টার, কেউ কুলির কাজ করে। তারা চেষ্টা করছে সাইপ্রাস থেকে কোনোভাবে ইউরোপে যাওয়া, এবং ওরা হাত পা ধুয়ে নামাজ পড়ল। সাইপ্রাসে নামাজ পূব দিকে তাকিয়ে পড়ে, কেননা মক্কা পূব দিকে। এই ভারতবর্ষে যেরকম
পশ্চিম দিকে তাকিয়ে নামাজ পড়ে। এবং সেই সাইপ্রাসের থেকে কিছুদিন পরে আমি ইসরায়েলে গেছি। ইসরায়েল থেকে ইসরায়েল তখনও গাজার উপরে বোমাবাজি করছে। এটা 2007 সালে। একদিকে লেবাননে হেজবোলার উপরে বোমাবাজি করছে, আর একদিকে গাজায় হামাসের উপরে। তখন হামাস ঠিক পলিটিক্যালি ম্যাচিওর অর্গানাইজেশন হয়নি, কিন্তু গাজার উপরে বোমাবাজি করছে। টেল আভিভ থেকে জেরুজালেমে দিকে যাচ্ছি, পূব দিকে। আমার যে গাড়ির ড্রাইভার, তিনি একজন ইহুদি। তিনি বললেন, আপনি কোথায় যাবেন? আমি বললাম, আমি জেরুজালেমে যাব। জেরুজালেমে কোথায় থাকবেন? আমি বললাম, মাউন্ট অফ অলিভস। মাউন্ট অফ অলিভস হচ্ছে পূর্ব জেরুজালেম, যেটা প্যালেস্টাইন, যেটা আরবদের জায়গা। আমি সেখানে একটা ছোট্ট হোটেলে থাকবো। তখন উনি বললেন, জিজ্ঞেস করলেন আমার দাড়ি দেখে, আপনি কি মুসলমান? আমি বললাম, না, আমি মুসলমান না। আপনি কোত্থেকে? আমি বললাম, আমি ইন্ডিয়া থেকে। সে খুব খুশি হলো, আপনি ইন্ডিয়া থেকে? আমি তো ইন্ডিয়ায় সময় কাটিয়েছি, ভীষণ ভালো জায়গা, খুব ভালো জায়গা। আমি বললাম, কেন? ইসরায়েলে কনস্ক্রিপশন আছে, মিলিটারি সার্ভিস কম্পালসারি। এই ট্যাক্সি ড্রাইভারও মিলিটারি সার্ভিসে ছিলেন, এবং কম্পালসারি মিলিটারি সার্ভিস করার পরে অনেকে ইন্ডিয়াতে বেড়াতে আসে। কেউ কেউ ল্যাটিন আমেরিকায় বেড়াতে যায়, ইন্ডিয়াতে মানালিতে যায়, গাঁজা খায়, গোয়াতে যায়, মদ খায়। এবং মিলিটারি সার্ভিস হয়ে যাওয়ার পরে উনিও সেইভাবেই ইন্ডিয়াতে এসেছিলেন। কিন্তু উনি আমাকে তখন একটা কথা বলেছিলেন, যে আপনি জানেন আমরা যখন পূব দিকে তাকাই কি দেখি? আমরা কথা বলছি এইখানটা ইসরায়েলে, পূব দিকে সব মুসলমান, আর সব মুসলমানদের দেশ, একমাত্র ইন্ডিয়া ছেড়ে। এই হচ্ছে ইসরায়েল এবং কনজারভেটিভ ওয়েস্টের এশিয়ানে দৃষ্টিভঙ্গি। এবং সেই সময় বাংলাদেশে, তাও তখন একটা স্টেবল গভর্নমেন্ট, 15 বছর ধরে খুব অত্যাচার করেছে আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার। কিন্তু ওয়েস্টার্ন ইসরায়েলি কনজারভেটিভ ভিউ পয়েন্টে ইট ইজ আ স্টেবল গভর্নমেন্ট। সিরিয়া আনস্টেবল, বাশার আল আসাদকে তাড়িয়ে দিয়েছে ডিসেম্বরে। হেজবোল্লাহ যারা লেবাননে ছিল, সেই হেজবোল্লার সঙ্গে যুদ্ধ করতে করতে আজকে 2 মাস হলো হেজবোল্লাহকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। কার সাহায্যে? পুরোপুরি আমেরিকার সাহায্যে। ইসরায়েলকে ঘিরে 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, একটা এইখানে রেড সিতে, আর একটা পার্সিয়ান গালফে। একটা ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষমতা কত জানেন? 1 লক্ষ টন। তার মানে একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে 90টা যুদ্ধ বিমান, এওয়াক্স। তার সঙ্গে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপে কম করে 8 থেকে 10টা জাহাজ একটা ক্যারিয়ারের সঙ্গে চলে। তার সঙ্গে 1টা কিংবা 2টো নিউক্লিয়ার সাবমেরিন। এই অবস্থায় এইভাবে ইসরায়েলকে ওরা প্রোটেকশন দিয়ে যাচ্ছে। রেড সি থেকে এখন ইসরায়েল, এই হচ্ছে ইয়েমেন, হুতিরা যেখানটা আছে, ইরানের সাহায্যে হুতিরা ইসরায়েলের দিকে মিসাইল ছুটছে। কিন্তু ইসরায়েলের সেই মিসাইলের ইম্প্যাক্ট কি হচ্ছে টেল আভিভে আমরা জানি না। তার কারণ ইন্টারনেট চালাচ্ছে আমেরিকা আর ইসরায়েল। ইন্টারনেটে এই খবরগুলো বেরোচ্ছে না। গত সপ্তাহে একটা খবর বেরিয়েছিল, এই রেড সিতে ইউএস এর একটা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার, ইউএসএস এব্রাহাম লিঙ্কন। সেইখানটায় হুতিদের মিসাইল ইউএসএস এব্রাহাম লিঙ্কনের সমস্ত ডিফেন্স পেনিট্রেট করে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অ্যাটাক করেছে। জাহাজ ডোবেনি, এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডোবানো অত সহজ নয়, কিন্তু যথেষ্ট ড্যামেজ করেছে। এই খবর 2 দিন চলেছিল, কিন্তু তারপরে ইন্টারনেট থেকে এই খবর মুছে দেওয়া হয়েছে। এবার চলুন, ইসরায়েলের থেকে আমরা পূব দিকে যাচ্ছি, জর্ডান, মুসলমান দেশ। সিরিয়া, বাশার আল আসাদ পালিয়ে গেছে।
লেবানন খুব কসমোপলিটন দেশ ছিল, কপ্টিক খ্রিস্টান, দ্রুজ, সুন্নি, শিয়া। হেজবুল্লাহ তো একটা অংশ। হেজবুল্লাহ শুধু লেবাননের দক্ষিণ দিকে ছিল। কেন লেবাননের দক্ষিণ দিকে? তার কারণ লেবাননের দক্ষিণে ইসরায়েল। হেজবুল্লাহ ইরান ব্যাক্ট হলেও তাদের একটা মাত্র এজেন্ডা ছিল যে আমরা ইসরায়েলকে যুদ্ধে হারাবো। ওখানে 2006-07 সালে হেজবুল্লাহর সঙ্গে যে যুদ্ধ হয়েছে, সেখানে হেজবুল্লাহ পাহাড়ের ওপরে একটা মিউজিয়াম বানিয়ে রেখেছে। সেই মিউজিয়ামটার নাম হচ্ছে মৃতা। সেই মিউজিয়ামের সেন্টার পিস হচ্ছে একটা ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক, তার ব্যারেল পাজামার দড়ির মতন করে গোটানো, যে আমরা ইসরায়েলকে ভয় পাই না। সেই হেজবুল্লাহকে এখন প্রায় ধ্বংস করে দিয়েছে। যেদিন গত মাসে হেজবুল্লাহর যিনি নেতা, যাকে বোমাবাজিতে মেরে দিয়েছে, যখন তার মিটিং হচ্ছে, ইসরায়েল সেই মিটিং এর উপরে F-16, F-35 আমেরিকান প্লেন চালিয়েছে। এবার আসুন ইরান। ইরাকটা আমি বাদ দিয়ে যাচ্ছি, কারণ ইরাকের 20 বছর ধরে যে ইতিহাস, 2003 থেকে ইরাকে যে যুদ্ধটা চলেছে, সেটা আমরা জানি। আমেরিকা আফগানিস্তানের মতন ইরাককেও প্রায় ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু ইরানে আসার আগে এইটা হচ্ছে একটা খুব সেন্সিটিভ অঞ্চল। টার্কির পূর্ব দিকে, ইরানের পশ্চিম দিকে, ইরাকের উত্তর দিকে, এইটা হচ্ছে কুর্দিস্তান। এবং টার্কিশ কুর্দিস্তান হলো টার্কির কাশ্মীর। আমরা কাশ্মীরে যেরকম যেতাম, যখন দেখতাম যে মোড়ে মোড়ে স্যান্ডব্যাগ, মোড়ে মোড়ে বাংকার, রাস্তায় রাস্তায় আর্মি, পুলিশ, আর্ম ফোর্স, টার্কিশ কুর্দিস্তানের সেই অবস্থা। টার্কিশ কুর্দিস্তানের সব থেকে বড় পার্টি হচ্ছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, যার আর্মড উইং হচ্ছে পেশমার্গা। তাদের ছবি হয়তো দেখেছেন। এই পেশমার্গাদের ওপরে টার্কির ডিফেন্স ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। যে ডিফেন্স ইন্ডাস্ট্রি বাইরাক্টার বলে ড্রোন তৈরি করেছে, যে ড্রোন ইউক্রেনকে সাপ্লাই করছে রাশিয়ার এই যুদ্ধে, এবং যে ড্রোন আজকে বাংলাদেশ আর্মি টার্কি থেকে কিনতে গেছে। এই মুহূর্তে বাংলাদেশ আর্মির একটা 4 নম্বরের সদস্য টার্কিতে আছে। এবার আফগানিস্তান। 20 বছর ধরে 2001-এ টুইন টাওয়ার ধ্বংসের পরে আমেরিকা কোয়ালিশন অফ দ্য উইলিং মেন বানিয়ে আফগানিস্তানে ঢুকলো উত্তরের দিক থেকে। নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে কাবুলে ঢুকলো, তালিবানরা পালিয়ে গেল। 2020-তে তালিবানরা ফিরে এলো। আমরা সেই সব ভয়াবহ ছবি দেখেছি, আমেরিকানরা কি করে পালালো, প্লেনের থেকে বডি পড়ে যাচ্ছে, C-17 গ্লোবমাস্টার প্লেনের থেকে। এবার আসুন পাকিস্তান, আবার ইসলামিক রাষ্ট্র। পাকিস্তানের নিজেদের মধ্যে খেয়ে আর্মির সঙ্গে আজকে শেহবাজ শরীফ নয় প্রধানমন্ত্রী, নওয়াজ শরীফের ভাই, আর্মির সঙ্গে ইমরান খানকে জেলে পুরে রেখেছে। ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের কথাবার্তা বন্ধ। কবে থেকে বন্ধ? 2015 কি হয়েছিল? নরেন্দ্র মোদী না জানিয়ে কাবুল থেকে লাহোর গেছিল নওয়াজ শরীফের জন্মদিনে, কিন্তু তারপর থেকে কোনো লাভ হয়নি, কিচ্ছু হয়নি। আজকে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার প্র্যাকটিক্যালি কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নেই। ফলে ইসরায়েলের থেকে যখন এই দিকে তাকায়, পূব দিকে, তারা ভাবছে যে আমাদের মতন ইন্ডিয়াও তো মুসলমান রাষ্ট্রদের দিয়ে ঘেরা, পশ্চিমে পাকিস্তান, পূব দিকে বাংলাদেশ। এই হচ্ছে ওয়েস্টার্ন ভিউ, দ্য ওয়েস্টার্ন কনজারভেটিভ ভিউ অফ এশিয়া টুডে। এর মধ্যে বাংলাদেশে জুলাই আগস্টের থেকে যা হচ্ছে
আজ অবধি আমরা দেখছি। অর্ক প্রশ্নটা তুলেছিল যে জুলাই অগস্টের আন্দোলনকে আমরা কি বলবো। আমার মনে হয় ওটাকে অভ্যুত্থানই বলা উচিত। আমি এখনো ওটাকে বিপ্লব বলতে রাজি নই। অভ্যুত্থান বলতে ইনসারেকশন, বিপ্লব বলতে রেভলিউশন। এবং আমার কোনো সন্দেহ নেই যে জুলাই অগস্টের অভ্যুত্থানে বাংলাদেশের সমস্ত স্তরের মানুষের সমর্থন ছিল, কিন্তু আন্দোলন একটা জিনিস এবং আন্দোলন থেকে পাওয়ারের ট্রানজিশন আর একটা জিনিস, দুটোর মধ্যে হয়তো ফারাক করতে হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। আজকে আমরা কি শুনছি? গত দুদিন, আমি পরশুদিন কলকাতা এসেছি। শিয়ালদা স্টেশন থেকে বাড়ি, আমার বাড়ি লেক মার্কেটের কাছে, বাড়ি আসতে আসতে ট্যাক্সিতে করে দেখছি তার দুদিন আগে, তার একদিন আগে বোধহয় ওই রামনবমীর মিছিল বেরিয়েছিল, মোড়ে মোড়ে গেরুয়া পতাকা। আমি এর আগে কোনোদিন কলকাতার এরকম চিত্র দেখিনি। গাড়িতে মৌলারি যুবকেন্দ্রের ওপরে বিভিন্ন ট্যাক্সিতে গেরুয়া পতাকা। বিজেপি আজকে সেটা নিয়ে একটা ইস্যু করছে যে গেরুয়া পতাকাগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন। এবং এই রামনবমীর আন্দোলনকে, এই রামনবমীতে বম্বেতে কি হয়েছিল, আমাদের এক বন্ধু আছে কুণাল পুরোহিত, সাংবাদিক, সে একটা বই লিখেছে, বইটার নাম হচ্ছে এইচ পপ। এইচ পপ মানে হচ্ছে হিন্দুত্ব পপ। সেই দিন রামনবমীর দিন সান্টা ক্রুজ এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে কুণাল এবং রেকর্ড করছে যে যারা এই রামনবমীর মিছিল বার করছে, মিটিং করছে, তারা কি বলছে, তারা নাচছে, গাইছে। এবং সেই যে গানগুলো ওরা গাইছে সেগুলো যে কি অশ্লীল গান, সেটা ভদ্র সমাজে তার উল্লেখ করা যাবে না। তাদের গানের মানে হচ্ছে আমরা মুসলমানদের এই করব, আমরা মুসলমানদের ওই করব, মুসলমানদের মাদের এই করব, মুসলমানদের মেয়েদের সঙ্গে এই ব্যবহার করব। এই সংস্কৃতিকে আজকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে এবং বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্যাতনের অজুহাতে এই সংস্কৃতির ঘাট ধরে নর্থ ইন্ডিয়ার হিন্দুস্তান এই কালচারটাকে ঢোকানো হচ্ছে। আফসোসের ব্যাপার, বাংলাদেশের এই যে ইসলামিস্ট গ্রুপের কথা বললো অর্ক, বিভিন্ন রকমের ইসলামিস্ট গ্রুপ আছে, বুঝতে পারছি, ঠিক যেরকম বিভিন্ন রকমের বামপন্থী দল আছে, কিন্তু এই ইসলামিস্ট গ্রুপ আর ভারতের হিন্দুত্ব গ্রুপ এরা পরস্পরের উপরে নির্ভরশীল। ওরা চায় হিন্দুত্ববাদীরা চায় যে বাংলাদেশে ইসলামিস্ট গ্রুপরা অশান্তি তৈরি করুক, ঠিক যেরকম বাংলাদেশের ইসলামিস্ট গ্রুপরা চায় যে আমাদের দেশে, ইন্ডিয়াতে হিন্দুত্ববাদীরা, পরিবারবাদীরা এরা অশান্তি তৈরি করুক। তাহলে দে আর ফিডিং অফ ইচ আদার। আমার একটা গভীর সন্দেহ যে 2026-এর নির্বাচনের আগে এরা কিন্তু পশ্চিমবঙ্গে কিছু একটা বাধাতে চলেছে। যে ইন্টেন্সিটিতে প্রচার চলছে সেটা ওই দিকেই পয়েন্ট আউট করছে। আমরা এর আগে মিরাটের দাঙ্গা দেখেছি, গুজরাটের 2002-এর দাঙ্গা দেখেছি। বড় কোনো কিছু হওয়ার আগে এই ধরনের প্রপাগান্ডা ভীষণভাবে চালানো হয়। সাইপ্রাসে থাকাকালীন এক ভদ্রলোকের লেখা পড়েছিলাম, সাংবাদিক, তার নাম মাইকেল ইগনাতিয়েস, ক্যানেডিয়ান। তিনি সাংবাদিকে ছিলেন, সাংবাদিকতা ছেড়ে তিনি বিভিন্ন কলেজে, কেমব্রিজেও, ইউনিভার্সিটি অফ টরন্টোতে ইতিহাসের অধ্যাপকও ছিলেন। তারপরে একাডেমিয়া ছেড়ে কানাডার লিবারেল পার্টিতে এই জাস্টিন ট্রুডো যে প্রধানমন্ত্রী ছিল তার বাবার সঙ্গে লিবারেল পার্টিতে কাজ করতেন, পিয়ার ট্রুডো। এবং একবার লিবারেল পার্টির প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশনে দাঁড়িয়েছিলেন, হেরে গেছিলেন। মাইকেল ইগনাতিয়েফের কথাটা এই কারণে বলছি, তারপর মাইকেল ইগনাতিয়েফ বলকানের যুদ্ধ, কোসোভো ভেঙে যাওয়া ইউগোস্লাভিয়ার যুদ্ধ বহুদিন ধরে কভার করেছিলেন।
এবং সেখানটায় তাই নিয়ে একটা বই লিখেছিলেন, ইউএস লাইট, লাইট মানে LITE। ওনার থিসিস ছিল দ্যাট আমেরিকান হেজেমনিজম ইজ গোয়িং টু টেক ওভার দ্য ওয়ার্ল্ড। এবং তার একটা চ্যাপ্টার ছিল সাইকিয়াট্রিস্ট সিগমন্ড ফ্রয়েডের একটা উক্তি থেকে। সিগমন্ড ফ্রয়েড লিখেছিলেন about the narcissism of small differences, যার জার্মান থেকে ইংরেজিতে অনুবাদ করা। আরেকটা অনুবাদ হচ্ছে the tyranny of petty differences। এর থিওরিটা হচ্ছে যে মানুষ যত একরকম হয় তাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্যে খুব পুঙ্খানুপুঙ্খ মাইক্রোস্কোপের তলায় ওদের মধ্যেকার ফারাক তফাৎ বার করো, তারপর সেইটাকে নিয়ে মাইকেল ইগনাতিয়েভ সিগমন্ড ফ্রয়েডের ওই স্টাডিটা নিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনসে ব্যবহার করছে প্রিভিয়াস ইউগোস্লাভিয়া, সার্বো ক্রোয়াট কোসোভারদের যুদ্ধ নিয়ে, যে ওখানে কে তো দেখে বোঝার উপায় নেই কে সার্বিয়ান, কে ক্রোয়াট, কে কোসোভার। যেমন সাইপ্রাসে গিয়ে দেখে বোঝার উপায় নেই কে গ্রিক, কে টার্কিশ। যেমন ইন্ডিয়াতে এসে দেখে বোঝার উপায় নেই, পাঞ্জাবে গিয়ে দেখে বোঝার উপায় নেই কোন পাঞ্জাবি পাকিস্তানি, কোন পাঞ্জাবি ভারতীয়। এখানে এসে তো দেখে বোঝার উপায় নেই কোন বাঙালি বাংলাদেশি আর কোন বাঙালি পশ্চিমবঙ্গে। তার জন্য আমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে যে কি কি ফারাক আছে, তখন তারপরে সেই তফাৎগুলোকে, সেই ফারাকগুলোকে বড় করে দেখাতে হবে যাতে এই মানুষের ভেদটা বেড়ে যায়। এইটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলের একটা ট্যাকটিক। এটা শুধু সিগমন্ড ফ্রয়েড আর মাইকেল ইগনাতিয়েভ এটাকে মডার্ন পরিপ্রেক্ষিতে এইভাবে এক্সপ্লেন করেছিলেন। আমি একটু এখন এখান থেকে একটা স্লাইটলি অন্য বিষয়ে যাচ্ছি, যেহেতু আমরা জিও পলিটিক্স, ভূ রাজনীতি নিয়ে কথা বলছি। একটু বাংলাদেশের ম্যাপটা যেতে পারি? হ্যাঁ, আমরা এখানে, আমি এখানে একটা এক্সট্রিম পজিশনের থেকে শুরু করতে চাই। তার কারণ এক্সট্রিম পজিশনে বাংলাদেশে যারা আছে তারা কি বলছে যে না আমরা ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করি, আমরা বর্ডার পেরিয়ে যাই, আমরা কলকাতাকে 4 দিনের মধ্যে দখল করে নিই। আর এক্সট্রিম পজিশনে ইন্ডিয়াতে যারা আছে হিন্দুত্ববাদীরা, তারা বলছে আমরা বাংলাদেশকে দখল করে নিই। বাংলাদেশে কিছু লোকে বলছে আমরা শিলিগুড়ি করিডোর, চিকেন স্নেক দখল করে নিই। মোহাম্মদ ইউনূস চায়নায় গেলেন গত মাসে। মোহাম্মদ ইউনূস চায়নায় গিয়ে যে বললেন, চায়নাতে বললেন যে আপনারা একটা ট্রেড আর ইকোনমিক করিডোর করুন। তার এখানটা ইন্টারপ্রিটেশন হয়ে গেল, কারণ নর্থ ইস্ট হচ্ছে ল্যান্ডলকড। নর্থ ইস্টের সঙ্গে মেনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগ শুধু শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে। তার এখানে ইন্টারপ্রিটেশন হয়ে গেল যে ইউনূস চায়নাকে বলছে তুমি এসে নর্থ ইস্ট দখল করে নাও। এখানে তার ইন্টারপ্রিটেশন হয়ে গেল হিন্দুত্ববাদীদের মধ্যে। ব্যাংককে বিমস্টেকে অনেক দেখা করব না বলা সত্ত্বেও নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের অনুরোধে দেখা হলো। হিন্দুত্ববাদীরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হলেন যে কেন ভারতের প্রধানমন্ত্রী সত্ত্বেও, এত কিছু সত্ত্বেও ইউনূসের সঙ্গে দেখা করলেন। উপায় নেই, প্রতিবেশী রাজ্যে এখন সেই রাজ্যে একটা নির্বাচিত সরকার থাকুক বা না থাকুক, এখানটায় ডিপ্লোম্যাটরা জানে, আর্মি চিফরা জানে যে লিগ্যাল ইকুয়ালিটি ইজ নট দ্য সেম অ্যাজ সাবস্টেন্টিভ ইকুয়ালিটি। ঠিক আছে, মোহাম্মদ ইউনূস নির্বাচিত নয়, বাংলাদেশের সরকারের বিভিন্ন অ্যাডভাইজাররা
তারা আমরা জানি নির্বাচিত মন্ত্রী নয়, এবং আমরা এতদিন ওদের সঙ্গে দেখা করতে চাইনি এই বলে যে বাংলাদেশে হিন্দুদের ওপরে এবং মাইনরিটিদের উপরে এত আক্রমণ হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও দেখা করতে বাধ্য হলো। তারপর ইন্ডিয়া এটা খুব ভালো করে বুঝতে পারছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর নাও ইজ ইন চার্জ। জানুয়ারি মাসে যখন 15ই জানুয়ারি প্রত্যেক বছর ইন্ডিয়াতে আর্মি দিবস হয়, এবং তার ঠিক আগে আর্মি চিফ একটা প্রেস কনফারেন্স করে 13 তারিখ বা 14 তারিখ। এই বছরের 14 তারিখে যে প্রেস কনফারেন্স হয় সেখানে জেনারেল উপেন্দ্র দীক্ষিত বলেন যে হ্যাঁ, বাংলাদেশ আর্মির সঙ্গে আমাদের এখনো খুব ভালো সম্পর্ক। আমার জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ আর্মি চিফের সঙ্গে প্রায় কথা হয়। তাতেও ওই হিন্দুত্ববাদীরা খেপে গেছিল, কেননা কিছু করার নেই। ইনস্টিটিউশনাল অ্যান্ড ইনস্টিটিউশন ইজ অ্যান ইনস্টিটিউশন। তোমাকে তোমার প্রতিবেশী রাজ্যের সঙ্গে ডিল করতে হবে, তুমি তো তোমার প্রতিবেশীকে বাঁচতে পারবে না। সেটাই করেছে নরেন্দ্র মোদী, বাধ্য হয়েছে দেখা করতে। কিন্তু আমি সেই এক্সট্রিম পজিশনে ফিরে যাই। যদি বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে চায়, যদি ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে, কি হতে পারে? তার একটা ইজি রেফারেন্স পয়েন্ট আছে। ইজি রেফারেন্স পয়েন্টটা কি? এখানে তো যুদ্ধ হয়েছে, 54 বছর আগে তো এখানে যুদ্ধ হয়েছে, 1971-এ তো এখানে যুদ্ধ হয়েছে। কি হয়েছিল সেই যুদ্ধে? কি হয়েছিল? ইন্ডিয়ান আর্মির ওপরে পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল যে পশ্চিম পাকিস্তান, তখন তো বাংলাদেশ ছিল না, তখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে একটা হোল্ডিং অপারেশন রাখো, ডিফেন্সিভ অপারেশন রাখো, সমস্ত অফেন্সিভ অপারেশন ইস্ট পাকিস্তানে করো, যাতে বাংলাদেশকে জন্ম দেওয়া যায়। 3রা ডিসেম্বরে ইন্ডিয়ান আর্মি অফিসিয়ালি তা আসলে তার আগেই গেছে, 3রা ডিসেম্বরে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকলো, 16ই ডিসেম্বর গিয়ে রমনার মাঠে সারেন্ডার হলো। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো ওখানটায় 9 মাস ধরে মুক্তিযোদ্ধারা তো 1971 সালের মার্চ থেকে যুদ্ধ করে যাচ্ছে, এবং ওই মুক্তিযোদ্ধাদের ছাড়া তো ইন্ডিয়ান আর্মি অব্দি ঢুকতে পারতো না। অপারেশনটা কি হয়েছিল? খুব সংক্ষেপে, খুব পরিষ্কারভাবে বোঝানোর জন্য, বাংলাদেশের 4টে ফ্রন্ট, তখন ইস্ট পাকিস্তান, এটা ইস্ট পাকিস্তানের পশ্চিম ফ্রন্ট, এটা উত্তর, এটা পূর্ব ফ্রন্ট, এটা দক্ষিণ। পশ্চিম ফ্রন্টে ইনফ্যান্ট্রি অপারেশন হয়েছে 3টে জায়গা, পেট্রাপোল, বঙ্গা, যশোর রোড, তার একটু ওপরে নদিয়াতে যেখানটায় মুজিবনগর, যেখানটায় বাংলাদেশের স্বাধীন ক্যাপিটাল প্রথমে স্থাপন হয়েছিল, আর তার উত্তরে হিলি। এই 3টে জায়গা দিয়ে ইন্ডিয়ান আর্মি ইস্ট পাকিস্তানে ঢুকেছিল। এটা হচ্ছে ইস্ট পাকিস্তানের পশ্চিম ফ্রন্টে। উত্তরে এই জায়গাটা ছিল আর্মির পার্লেন্সে, যেটাকে এখন রংপুর ডিভিশন বলা হয়, সেটাকে 101 কমিউনিকেশন জোন বলা হতো। উত্তরে মেঘালয় আর আসাম থেকে 2টো কলাম ইন্ডিয়ান আর্মি মুক্তিযোদ্ধাদের সঙ্গে নেমে আসে। পূর্বের দায়িত্ব ছিল 4 কোর, লেফটেন্যান্ট জেনারেল হরদক সিং। ওরা ত্রিপুরা থেকে পশ্চিম দিকে এগোয়, এবং যেটা কেউ ভাবতে পারেনি যে 4 কোর মেঘনা নদী পেরিয়ে ঢাকার দিকে এগোতে পারবে। আর দক্ষিণে বে অফ বেঙ্গলে ইন্ডিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল বিক্রান্ত। সেই বিক্রান্তে তখন ফরাসি যুদ্ধ জাহাজ ছিল, অ্যালিজে। সেই যুদ্ধ জাহাজ চিটাগংকে বম্ব করছে, এবং অপারেশন এক্স বলে মোংলা পোর্টে স্পেশাল অপারেশন করছে, যেখানটায় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মাইন নিয়ে মোংলা পোর্টের পাকিস্তানি জাহাজে সেই মাইন আটকে দিচ্ছিল। এইভাবে চারদিক থেকে ইস্ট পাকিস্তানকে ঘিরে সেই অপারেশনটা হয়। 16ই ডিসেম্বর জেনারেল নিয়াজি সারেন্ডার করতে বাধ্য হয়। তার সঙ্গে 93,000 পাকিস্তানি সৈন্য, কিছু অফিসারদের পরিবার, কিছু সিভিলিয়ান অফিসার। জেনারেল নিয়াজি তার
কালো মার্সিডিজ বেঞ্জে করে আসে, সেই কালো মার্সিডিজ বেঞ্জ এখন কলকাতায় ফোর্ট উইলিয়ামে জেনারেল অফিসার কমান্ডিং ইস্টার্ন কমান্ডের গাড়িগুলোর মধ্যে একটা, এবং সেখানটায় ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সই করে। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে কারা কারা সই করে? জেনারেল নিয়াজি অন বিহাফ অফ দ্য পাকিস্তানি ফোর্সেস, আর জেনারেল জগজিৎ সিং অরোরা on behalf of the joint forces of Bangladesh and India, not the Indian Army. এবং জেনারেল নিয়াজি তার পিস্তল বার করে সারেন্ডারের সিম্বল হিসেবে, জেনারেল অরোরার অ্যাসিস্ট্যান্ট সেই পিস্তল নিয়ে দেখে ওর মধ্যে গুলি আছে কিনা, নেই গুলি, জেনারেল অরোরাকে দেয়। জেনারেল অরোরা বলল, as a mark of respect I am returning the revolver to you, you cannot load it. জেনারেল নিয়াজির একটু মুখ রক্ষা করলো, কেন উনি জানতেন যে পাকিস্তানে যখন ফিরে যাবে, যখন প্রায় 1 বছর ইন্ডিয়াতে ছিলেন, কখনো প্রিজনার অফ ওয়ার ক্যাম্প রাঁচিতে, কখনো জামশেদপুরে, কখনো মিরটের কাছে, কখনো ভোপালের কাছে। তারপর 1972-এ যখন ইন্দিরা গান্ধী আর ভুট্টোর সিমলা এগ্রিমেন্ট সই হলো, তারপর সেই পাকিস্তানিদের ফিরিয়ে দেওয়া হলো পশ্চিম পাকিস্তানে। বাংলাদেশে ততক্ষণ শেখ মুজিবুর রহমান ফিরে এসছে, আওয়ামী লীগের সরকার। এবার এইরকম একটা ইতিহাস যেখানটায় আছে, তুমি ভাবছো ইসলামিস্টরা যদি ভাবে, হিন্দুত্ববাদীরা যদি এখানে ভাবে, আমরা তো ওখান থেকে ইস্ট পাকিস্তান থেকে যদি আমরা বাংলাদেশ তৈরি করতে পারি, আমরা এখন বাংলাদেশ দখলই করতে পারবো। আর ওখানে ইসলামিস্টরা যদি ভাবে, যে জামাত কিন্তু তখন পাকিস্তানকে সমর্থন করেছিল, যারা রাজাকারদের দল ছিল, তারা যদি ভাবে ওরা আসার চেষ্টা করুক না কেন, আমরা ওদেরকে খেদিয়ে বার করে দেব। কিভাবে খেদিয়ে বার করে দেব? না, আমরা প্রথমে চিকেন স্নেক দখল করবো। চিকেন স্নেকটা কি? এই অংশটা। চিকেন স্নেক কিন্তু শিলিগুড়ি করিডোর নয়। চিকেন স্নেক হচ্ছে শিলিগুড়ি করিডোরের একটা অংশ, যে জায়গাটা শিলিগুড়ি করিডোরের পশ্চিম দিকে, সেইটা নেপালের ভদ্রপুর আর বাংলাদেশের তেঁতুলিয়ার মাঝখানে, যার ডিস্টেন্স 22 কিলোমিটার। এই 22 কিলোমিটারের মধ্যে 6 কিলোমিটারের একটা জায়গা আছে, যেখান থেকে ইন্ডিয়ার ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, আসাম ট্রেন লাইন যাচ্ছে, আসছে আসাম থেকে, অয়েল পাইপ লাইন আছে, যাচ্ছে আসাম থেকে নুমালিগড় আর দিগবই থেকে। এইটার উপরে নর্থ ইস্ট দাঁড়িয়ে আছে ইকোনমিক্যালি। এইটা হচ্ছে একটা ভিউ। কিন্তু কেন এই ভিউটা নিচ্ছে না? ওরা ভাবছে যে ওপরে তো চায়না আছে, চায়না এর ওপরে, মানে সিকিমের বর্ডারে চায়নার যে অংশ বা তিবেতের যে অংশটা, সেটা হচ্ছে চুম্বি ভ্যালি। সেই চুম্বি ভ্যালির দক্ষিণ দিকটা চলে আসছে শিলিগুড়ি করিডোরের কাছে। সেই শিলিগুড়ি করিডোরের একদম দক্ষিণ দিক, মানে শিলিগুড়ি করিডোরের একদম উত্তর দিকে, চুম্বি ভ্যালির একদম দক্ষিণ দিকে জায়গাটা হচ্ছে জামপেরি রিজ, যেটা আসলে ভুটান। জামপেরি রিজের টপটা হচ্ছে প্রায় 14,000 ফিট। জামপেরি রিজের দক্ষিণে পশ্চিমবঙ্গের জলঢাকা, তোরসা নদী যেখানে আসছে, আমুচু যেখানে আসছে। 2017 সালে যখন চীনেরা, চাইনিজ আর্মি ডোকলাম থেকে দক্ষিণ দিকে জামপেরি রিজের দিকে আসতে শুরু করলো, তখন এই কুপুপ, সিকিমের ইন্ডিয়ান আর্মির যে পোস্টটা আছে সেটা হচ্ছে কুপুপ ব্রিগেড হেডকোয়ার্টার, সেই চুম্বি ভ্যালিতে। সেই কুপুপ থেকে ডোকলাম আর ডোকালা এক নয়। ডোকালাম চুম্বি ভ্যালির ভেতরে, ডোকালা নাম শুনেই বুঝতে পারছেন একটা পাস প্রায় 12,000 ফুট উপরে। নাথুলার নিচে ঝেলেপলার নিচে ডোকালা। সেই ডোকালা দিয়ে ডোকলামে ঢুকলো 2017-তে জুন মাসে, এবং সেই চাইনিজ কনস্ট্রাকশনকে আটকে দিল, তারা যাতে জামপেরি রিজের দিকে না এগোতে পারে। ভুটান, রয়্যাল ভুটান আর্মি বুঝতে পারলো ওরা চাইনিজদেরকে লাউড স্পিকার দিয়ে বলেছিল আপনারা এগোবেন না,
কিন্তু চাইনিজরা ওদেরকে পাত্তা দেয়নি, তখন ইন্ডিয়ান আর্মি স্টেপ ইন করে জোর করে ওদের আটকে দেয়। তখন ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার আর.সি. তিওয়ারি। আজকে সেই ব্রিগেডিয়ার আর.সি. তিওয়ারি ফোর্ট উইলিয়ামে জেনারেল অফিসার কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি। এই জামফেরি রিজ থেকে বা কুপুব থেকে বাংলাদেশের সব থেকে উত্তরের যে পয়েন্টটা বাংলা বাঁধা, তার ডিস্টেন্স হচ্ছে 91 কিলোমিটার। আমি স্ট্রেট লাইন ডিস্টেন্স বলছি, অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ, পাহাড়ের উঁচু নিচু টোপোগ্রাফি নিয়ে বলছি না। বাংলাদেশের যারা বলছে আমরা ইন্ডিয়ার এই চিকেন স্নেক আর শিলিগুড়ি করিডোর দখল করে নেব, তারা ভাবছে এই চায়না আর বাংলাদেশের মধ্যে একটা জয়েন্ট অপারেশন করে আমরা আটকে দেবো। কিন্তু ওইদিকে নেপাল আছে, শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর তো আসলে 5টা দেশকে টাচ করছে। ইন্ডিয়া তো আছেই, নেপাল, চায়না, ভুটান, বাংলাদেশ, 5টা দেশ। মানে শিলিগুড়ি করিডোরে কিছু করলে তো সেটা একটা বিরাট ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট হয়ে যাবে, 5টা দেশকে এফেক্ট করছে। কিন্তু একটা মাত্র চিকেন স্নেক আছে তা নয়, ইন্ডিয়াতে আসলে মেন 2টো চিকেন স্নেক আছে। এইটা হচ্ছে একটা, এবং এটা একটা মিলিটারি ভালনারেবিলিটি যেটা ইন্ডিয়া খুব ভালো করে জানে। অন্যটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের ঠিক আগে পাঠানকোটে, যেটা পাঠানকোট করিডোর যেটাকে বলা হয়। তার কারণ সেখানেও ফ্ল্যাট ল্যান্ড, তারপরে হিমাচলের পশ্চিমে হিমাচলের পাহাড় শুরু হয়েছে, এবং ফ্ল্যাট ল্যান্ডে ট্যাঙ্ক চালানো সম্ভব, পাহাড়ে ট্যাঙ্ক চালানো অত সহজ নয়। বাংলাদেশে কি আছে? বাংলাদেশের এই বর্ডার গুলো এরকম করুন। বাংলাদেশের সঙ্গে কিন্তু আমাদের সব থেকে লম্বা বর্ডার, চায়নার থেকে লম্বা বর্ডার, পাকিস্তানের থেকে লম্বা বর্ডার, মায়ানমারের থেকে লম্বা বর্ডার। চায়নার সঙ্গে আমাদের বর্ডার হচ্ছে 2488 কিলোমিটার, সেটা ডিসপিউটেড। পাকিস্তানের সঙ্গেও প্রায় 2000 কিলোমিটার, কিন্তু পাকিস্তানের সঙ্গে 4 রকমের বর্ডার আছে। একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি, একটা ওয়ার্কিং বাউন্ডারি, একটা লাইন অফ কন্ট্রোল, একটা এজিপিএল, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, যেটা সিয়াচেন গ্লেসিয়ার। চায়নার সঙ্গে আমাদের 3 ধরনের ফ্রন্টিয়ার আছে। কারাকোরাম পাশে, যেটা ইস্টার্ন লাদাখের উত্তর দিকে, ওই একটা মাত্র জায়গায় আমাদের একটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে, রেকগনাইজ, আনডিসপিউটেড, চায়নার সঙ্গে। তারপরে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর অরুণাচলের দিকে গিয়ে সিকিমের দিকে এসে ম্যাকমারান লাইন। এগুলো সব ফ্রন্টিয়ার, এগুলো কোনোটাই ইন্টারন্যাশনাল বাউন্ডারি নয়। মায়ানমারের সঙ্গে প্রায় 1600 কিলোমিটারের বর্ডার, রেকগনাইজ বর্ডার। কিন্তু এগুলো কোনোটাই বাংলাদেশের সঙ্গে যে বর্ডারটা, এই বর্ডার যতই আনসাইন্টিফিক হোক না কেন, হোয়াট আ ম্যাড বর্ডার ইট ক্যান বি। এইরকম বর্ডার তো কোনো দেশের থাকে না, যেখানটায় ছিটমহল আছে, যেখানটায় ইছামতি নদীর মাঝখান দিয়ে বর্ডার রাখা হয়েছে, মহানন্দা নদীর মাঝখান দিয়ে বর্ডার রাখা হয়েছে। এই যে 4096 কিলোমিটারের ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু ডিসপিউটেড নয়, এটা ইউএন এর স্বীকৃতি প্রাপ্ত। ম্যারিটাইম বর্ডারের যে ডিসপিউট ছিল, সেটা 5 বছর আগে সেটেল হয়ে গেছে সন্দ্বীপ আইল্যান্ড থেকে লাইন টেনে। 2015-2016 বাংলাদেশের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট এই মোদী সরকার করেছে। সেই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করে 3 বিঘা মেকলিগঞ্জ ছিটমহলের যে সমস্যা ছিল, সেটা কিন্তু অন পেপার রিজলভ, অন গ্রাউন্ড অনেক জায়গায় রিজলভ হয়নি। তার কারণ এই বর্ডার তো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, রান্নাঘর, বাথরুম, বসার ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম আনসাইন্টিফিক বর্ডার খুব কম জায়গায় থাকে, ইউরোপে আছে কয়েকটা দেশে, কিন্তু এই বর্ডারটা ডিসপিউটেড নয়। এইরকম একটা পরিস্থিতিতে কে চাইবে যে আমরা যুদ্ধে যাই? যুদ্ধে গিয়ে কি হবে? আজকে 3 বছর আগে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করেছে স্পেশাল মিলিটারি অপারেশন বলে, যে আমরা কিয়েভ দখল করে নেব। কিয়েভ দখল করতে পারেনি, কিন্তু রাশিয়া কি বললো? ডনবাস। এখন রাশিয়া ইউক্রেন থেকে বেরোতে চাইছে, ওরা ট্রাম্পকে বলছে যে তুমি যেভাবে হোক একটা সিজফায়ার করে দাও, আমরা বেরিয়ে যেতে চাই, কিন্তু হ্যাঁ আমরা ক্রাইমিয়া দেবো না, আমরা ডনবাস দেবো না, ওই ইউক্রেনের পূর্ব দিকের যে রাজ্যগুলো। 3 বছর হয়ে গেল, রাশিয়া কিন্তু
ওই বিশাল রাশিয়া এখনো কিন্তু ইউক্রেনকে হারাতে পারেনি। ইউক্রেনও লড়ে যাচ্ছে, প্রচন্ড ক্ষতি হচ্ছে কিন্তু লড়ে যাচ্ছে। 2 বছর হয়ে গেছে। 7ই অক্টোবর হামাস নাকি ইসরায়েলে ঢুকে একটা পিকনিক পার্টির উপরে রেড করেছিল। আমরা 2 মাসের মধ্যে গাজা স্ট্রিপ শেষ করে দেবো, হামাসকে শেষ করে দেবো। 2 বছর হয়ে গেছে এখনো। এইবারে আবার সিজফায়ার হওয়া সত্ত্বেও ইসরায়েল সেই সিজফায়ারকে ধ্বংস করলো। আজকে আবার গাজা স্ট্রিপে বোমাবাজি হচ্ছে। তাই আজকে আবার ঢাকাতে মিটিং মিছিল হচ্ছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের। ইন্ডিয়ার পজিশন এখনো বাংলাদেশের মতন যে আমরা 2 স্টেট সলিউশন চাই। আমরা চাই প্যালেস্টাইন একটা আলাদা, ইসরায়েল আর প্যালেস্টাইন পাশাপাশি থাকুক, প্যালেস্টাইনকে রেকগনিশন দিতে হবে। আজকে সেই জায়গাটায় আমরা আবার চলে এসেছি। এই যে জিওগ্রাফি আর এই যে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে আজকে বাংলাদেশে যা হচ্ছে, নেপালের কথাটা বলা উচিত। নেপালে কি হচ্ছে এখন? রাজা লাও দেশ বাঁচাও। 2006-তে নেপালে মাওবাদীরা ক্ষমতায় আসার পরে নিজেদের মধ্যে খুব খেয়ে আজকে ভাট্টারায়, কালকে দাহাল, এখন আবার কেপি ওলি একটা সময় মাওবাদী বলে ইন্ডিয়াতে ম্যাড্রাসে, চেন্নাইয়ের একটা জেলে ছিল কিছু বছর, এবং খুব একটা ভারতের মিত্র বলে অনেকে মনে করে না যে উনি খুব একটা ইন্ডিয়ার ফ্রেন্ড। কেপি ওলি এখন প্রধানমন্ত্রী। এখন সেখানটায় গত সপ্তাহে জ্ঞানেন্দ্র, যে প্রাক্তন রাজা, সে যখন বিদেশ থেকে ফিরেছে কাঠমান্ডুর এয়ারপোর্টে, লাখে লোক কাঠমান্ডুর এয়ারপোর্টে চলে গেছে জ্ঞানেন্দ্রকে রিসিভ করার জন্য, ওয়েলকাম করার জন্য। নেপালের অর্থনীতির অবস্থা এত খারাপ, ওখানে মেন স্লোগানটা হয়ে গেছে রাজা লাও দেশ বাঁচাও। এবং সেই আন্দোলনটা মূলত রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি, যেটা হচ্ছে রয়্যালিস্ট পার্টি, যেটা তার মধ্যে আছে। এইরকম একটা আনস্টেবল অবস্থায় when you do not have a resolution through violence and through war, what do? কথাবার্তা বলো। এবং আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়া বিভিন্ন যে দলগুলো আছে তাদেরকে তাই করতে হবে। বাংলাদেশে ইসলামিস্টরা, ইন্ডিয়াতে হিন্দুত্ববাদীরা, এটা হচ্ছে সেই ওথেলোর গল্পর ইয়াগো, যে এর মনে সন্দেহ ঢোকাও, ওর মনে সন্দেহ ঢোকো, এর সঙ্গে তার লাগিয়ে দাও, এইভাবেই যুদ্ধটা লাগবে। এটাই আমার বক্তব্য, বলবেন।